বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে। তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না, আমি দিল্লি বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী, আমি এখানে ইসলামী মূল্যবোধকে ধারণ করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। এখন এই সব দলই তো এই আইডিওলজিগুলো ধারণ করে, তাহলে বিএনপিকে এখন হোম পিচে খেলতে হচ্ছে। এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে একটা মন্তব্য করেছিলেন যে বিএনপির এখন যে পরিস্থিতি তাতে 50 থেকে 100টির বেশি আসন বিএনপি পাবে না। আপনি কিভাবে দেখেন? এটাও কি বলবেন পলিটিশিয়ানদের অনেক রাজনৈতিক রেটরিক কথাবার্তা থাকে, সেটাই কি এরকম? একটা বিষয় দেখেন যে বাংলাদেশে আমরা এমন একটা জায়গাতে এখন আছি, কোন দলের রাজনৈতিক পার্টিকুলারলি উইথ রিগার্ড টু দ্য ইলেকটোরাল ডেমোগ্রাফি, যে নির্বাচনী ভোটিং রাজনীতিতে কোন দল আসলে কোথায় আছে, এটা সিম্পলি আসলে কেউ আমরা জানি না। আমি জাহিদ ভাই আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে। কারণ হচ্ছে 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন হয় নাই। 2008-এ একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, 14-তে একক নির্বাচন হয়েছে, 18-তে রাতে, 24-এ ডামি। তো সব মিলায়ে কম্পিটিটিভ ইলেকশন কিন্তু 2001-এর পরে হয়নি। ইভেন 96 এবং 2001-এর নির্বাচনটা প্রবলেম্যাটিক এই কারণে যে অ্যালায়েন্সের ইলেকশন হয়েছে, বিএনপির জোট ছিল, আওয়ামী লীগেরও জোট ছিল। তাহলে যারা জিতেছেন তারা আসলে কত শতাংশ ওনার ভোটটা পেয়েছেন এটা আবার আমরা জানি না। তাহলে টেকনিক্যালি দেখেন 91-এর পরে বাংলাদেশের নাগরিকদের চয়েস মোতাবেক সিঙ্গুলার পয়েন্টে ভোটের যে প্র্যাকটিস, সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা লম্বা সময় হয়ে গেছে প্রায় 35 বছর। আমরা জানি না, কিন্তু এই যে একটা মন্তব্যটি 50 থেকে 100টি বেশি আসন পাবে না বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা অতীত ইতিহাস থেকে বিএনপির ভোটিং সবচেয়ে জনপ্রিয় আছে, সাংগঠনিকভাবে বড় দল। এবং ভোটের ক্ষেত্রে যদি আমরা যদি আমাদের এখানে পরিমাপ হয়ে থাকে জনপ্রিয়তা মাপার, আসন পাওয়ার, তাহলে সেক্ষেত্রে বড় দল এটা বোধহয় বলতেই হয়। মানে ওই যে বললাম যে আপনার নির্বাচন নাই অনেকদিন থেকে, এই জন্য তাই বলে কি আপনি 50 থেকে 100টি আসন বলে দেয়া যায় কিনা? ওইটা আমার মনে হয় যে ওই যে বললাম যে মানে ভুরি ভুরি, মানে আপনি ওইটা রেটরিক আকারে পড়তে হবে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বোঝা। একটা হচ্ছে বিএনপির রাজনীতি আমার দৃষ্টিতে তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, কারণ তার রাজনীতিটা ছিল দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে। অতএব জাতির কাছে একটা পরিষ্কার চয়েস ছিল যে আপনি কি ভারতের গোলামি করবেন, আপনি কি আওয়ামী লীগের গোলামি করবেন, না আপনি একটা বিকল্প জায়গায় ভোট দেবেন। তো সেই সাপেক্ষে বিএনপি একটা স্ট্রং ফোর্স আকারে গত 45 বছর ধরে এখানে আছে। এইবার প্রথমবার তার সাপেক্ষটা পরিবর্তন হয়ে গেছে, মানে সে কার সাপেক্ষে এক্সিস্ট করে সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। এখন ধরেন দিল্লি সাপেক্ষে তো এনসিপিও ভারত বিরোধী দল, শুধু বিএনপি ভারত বিরোধী দল না, দিল্লি সাপেক্ষে জামাতও আপনার ভারত বিরোধী দল, দিল্লি সাপেক্ষে তো আমরাও ধরেন আপনি তফাৎটা কিভাবে দেখেন? আপনি কিভাবে আলাদা করবেন যে এনসিপির সাথে, যদি আমরা এভাবেই চিন্তা করি তাহলে এনসিপির সাথে বিএনপির মূল তফাৎটা কোথায় এই মুহূর্তে, বা আপনার অভ্যুত্থানে অন্য শক্তি যে দলগুলো আছে সেটাও তফাৎ কিন্তু খুব কম। মানে এনসিপি বলেন, এবি পার্টি বলেন, জামাত বলেন, এদের সাথে আওয়ামী লীগের তফাৎ করাটা যত সহজ, বিএনপির সাথে তফাৎ করাটা তত সহজ না। কারণ একই জনগোষ্ঠীতে আন্দোলন করেছে। এই টোটাল জনগোষ্ঠীটা তো একটা অ্যান্টি ইন্ডিয়ান জনগোষ্ঠী, একটা অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠীটা একসাথে নির্বাচন করেছে কিন্তু কখনো আলাদা নির্বাচন করে নাই। তো সেই জায়গাতে হচ্ছে ইলেকটোরাল ডেমোগ্রাফি যেটা আছে, সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না। আর একটা সংকটের জায়গা হচ্ছে আপনার তরুণ ভোটার, যার বয়স 35-40। কিন্তু ইলেকট্রাল ডেমোগ্রাফিটা আপনি বলছেন পরিষ্কার না, কিন্তু আবার আগের প্রেক্ষিতের কথা বলছেন যে প্রেক্ষিত টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রেক্ষিতের মধ্যে সবচেয়ে প্রধানতম যে জিনিসটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং ভারত বিরোধিতার যে একটা সার্বিকভাবে একটা উপস্থিতি, সেটা তো এই চিন্তা করলে তো বিএনপি থেকে তো সবসময় বলছে আমরা দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ, সে কথাটা বলছে। তাহলে এটা আবার মধ্যপন্থা রাজনীতির কথা কিন্তু নতুন দলও বলছে। আপনি তাইলে কিভাবে আলাদা করবেন? মানে যে এখানে এটাই হলো বিএনপিকে প্রমাণ করতে হবে। এখন প্রত্যেকটা দলকে তার নিজের যোগ্যতা দিয়া এই ডেমোগ্রাফির কাছে যাইতে হবে যে কেন সে বেটার। আমি আওয়ামী লীগ থেকে আলাদা, আমি দিল্লি সাপেক্ষে এখনো বিরোধিতা করছি, কিন্তু অন্যদের থেকে আমি কেন জনগণের জন্য বেটার চয়েস, যেই জিনিসটা সে
আপনার কি মনে হয় না যেটা অলরেডি সাধারণ মানুষ জানে যে কোন জায়গায় তারা আলাদা? আওয়ামী লীগ সাপেক্ষে জানে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জানে। এই যে মেসেজটা বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন দিচ্ছে, এটা কি তাহলে আপনি বলছেন তৃণমূলে বা ভোটারসদের কাছে পৌঁছচ্ছে না? এটা একই মেসেজ। আপনি যদি ভারত এবং আওয়ামী লীগ সাপেক্ষে যখন আলোচনাটা আসতেছে, একই বক্তব্য তো সবাই বলছে, চরমনাইও বলছে, জামাতও বলছে। প্রশ্ন হচ্ছে কর্মসূচিতে আপনাকে কেউ ইভেন আরো টাফ ভাবে বলছে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে সাপেক্ষের রাজনীতি, যেটা সে গ্রান্টেড পলিটিক্স করেছে গত 4.5 দশক, এই পলিটিক্সটাতে বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে। কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না, আমি দিল্লি বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী, আমি এখানে ইসলামী মূল্যবোধকে ধারণ করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। এখন এই সব দলই তো এই আইডিওলজিগুলো ধারণ করে। তাহলে দেখেন, আমি 2-3টে বিষয় বলি। একটা হচ্ছে যে জনগণের মধ্যে ক্ষোভের জায়গাটা কমিয়ে আনতে পারছি না কেন। এই 24 জুলাই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে গিয়ে আমরা ধরেই নিয়েছিলাম, দেশের জনগণ ধরে নিয়েছিল যে এই মানুষটা অন্তত অনুতপ্ত হবে আর কি। সে এখনও কল রেকর্ডের মাধ্যমে, অডিওর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে নানানভাবে সে এই দেশকে এখনও মানে বলা যায় যে একটা সাইকোলজিক্যাল টর্চারের মধ্যে রেখেছে। সে পালিয়ে গিয়ে তার নেতাকর্মীদেরকে, পালিয়ে থাকা নেতাকর্মী সে নির্দেশ দিচ্ছে আমি সুযোগ পাবো, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন পানিশমেন্ট দেওয়ার জন্য, এই দেশের যারা আমাকে এটা করছে, আমার বাবাকে এটা করছে, আমি তাদের দেখে নেব। এই সমস্ত কথা বলার পরে তো এই জিনিসগুলো তৈরি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিনা ভোটের আসাদুজ্জামান কামাল তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, একে মানুষ লাঠিয়াল বলতো। তো এই লোকটাও বলতেছে যে আমরা, এখনো বলতেছে যে আমরা জামাতকে দেখে নেব, আমরা এই যারা ছাত্র সমাজের নামে জামাত এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে আমরা ছাড়বো না। মানে এই কথাগুলো বলার কারণে তো খুব স্বাভাবিক না যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে ধরেন একটা শৃঙ্খলার মধ্যে রাখা হচ্ছে, একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কি, সবাই আমাদের দেশের 18 কোটি মানুষ কি রাজনীতি করে? তাদের কি কন্ট্রোলিং পাওয়ারটা কোন একটা জায়গা থেকে সুইচ চিপলে সে বসে যাবে, সুইচ চাপলে সে দাঁড়িয়ে যাবে? ব্যাপারটা তো এরকম না। তাদের তো কন্ট্রোলিংটা আমার আপনার হাতে না। কন্ট্রোলিংটা ওরকম আমার আপনার হাতে থাকলে জনগণ, আপনি 18 কোটি মানুষকে আপনি পরিচালনা করবেন, আমি পরিচালনা করবো, বিএনপি পরিচালনা করবে, সবাইকে আপনার কথা শুনতে বাধ্য না? কিছু আপনার যারা সমর্থক, আপনার যারা ভোটার, তারা তো আপনার কথা শুনবেন। সেটার জন্য প্রশাসন দলীয় শৃঙ্খলায় দলকে আমরা কমিউনিকেট করতে পারি। আমরা তো এটাকে উৎসাহিত করছি না। উৎসাহিত করলে 2024-এর 5ই আগস্টের পরে তো একজন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের দোষর কেউ কোথাও থাকতে পারত না। রক্তে বন্যা। দেখেন, আওয়ামী লীগ যেখানে বলেছিল 5 লক্ষ লোক মারা যাবে, কত মারা গেছে? সাংবাদিক হিসেবে যদি আপনার কাছে কোশ্চেন করি, কতজন মারা গেছে? তারপর এটা হয় নাই কেন? ওটা হয় না রাজনীতিবিদদের জন্য। রাজনৈতিক সংগঠনগুলো, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, স্ট্রিক্টলি এটা মেনটেন করা হয়েছে। বিএনপি তাদের জায়গা থেকে তারা মেনটেন করার চেষ্টা করেছে। আপনি তো এটা পারবেন না। সেকেন্ড হচ্ছে যে প্রশাসন পারে না কেন? প্রশাসনের থানা তো আমরা ঠিক করে দিয়েছি, প্রশাসনের থানা আমরা চেয়ার দিয়েছি 2024 আগস্টের পর। এই শেখ হাসিনা থানাগুলোকে, পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে এমন ভাবে তারা দলীয়করণ করেছে যে এদের তো নৈতিক কোনো শক্তি ছিল না। যখন দেখেছি শেখ হাসিনা নাই, তখন তারাও নাই। তাই না হওয়ার পরে কি হয়েছে? আমরা ফোন করে করে পুলিশ প্রশাসনকে পাই না, ভাই আপনারা একটু আসেন। আমরা চেয়ার দিয়েছি, আমরা ক্লিনার দিয়ে থানা পরিষ্কার করে দিয়েছি, আমরা তাদের পাশে গিয়ে সাহস জুগিয়েছি। সেই প্রশাসন 10 মাস, আমি বলছি 10 মাস ইজ নট এনাফ, এটা নয়। কিন্তু আপনাকে এই বিষয়গুলো কনসিডারেশনে নিতে হবে যে শেখ হাসিনা এখনো থেমে নেই, তাকে থামানো যাচ্ছে না। কি উদ্যোগ, আচ্ছা আপনি আবারও বলছেন যেহেতু যে 10 মাস এনাফ টাইম না, কি উদ্যোগ সরকার নিয়েছে যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী? অনেক উদ্যোগ এই রাজনৈতিক সংগঠনগুলো উদ্যোগ নিয়েছে। আমরা যদি আমাদের এই টলারেন্সের জায়গা না থাকতাম, তাহলে তো তারাই তো 5 লাখের কথা বলেছে, তো সেখানে তো 10 লাখ হওয়ার কথা ছিল। 1 নম্বর কথা, সরকার উদ্যোগ নিয়েছে, এটাকে সায় দেয় নাই। রাজনৈতিক সংগঠনগুলো যেমন এটাকে স্ট্রিক্টলি মেনটেন করেছে। কিন্তু ওই যে আপনি যখন বন্যা হয়, আপনি যত দোয়াদুরি পড়েন, ওই যে বলেন না মসজিদও যেমন ভাঙে, মন্দিরেও আঘাত লাগে। তো সুতরাং আপনাকে এইটুকু আপনাকে মেনে নিতে হবে। এর অর্থ এই নয় যে সামনে এটা চলুক আমরা এটা সমর্থন করি। আপনি দেখেন, একটা লাইন এটার সাথে একটু বলতে হবে, সেটা হচ্ছে একজন চোখ হারা, হাত হারা, একজন পা হারা, একজন সন্তান হারা ভাই অথবা স্বামী অথবা মা এসে যদি আপনাকে এই কথা বলে যে আপনি আজকে মবের কথা বলছেন, আমার চোখটা ফেরত দেন। আমি কালকে কথা বলতেছি, মানে একটা ভাই আসছে জুলাই যোদ্ধা, এসে কথা বলতে বলতে আমি দেখতেছি তার 2টা চোখ আছে। সিম্পলি বলতেছি, আপা কথা বলতে বলতে এই চোখের ভিতর থেকে মানে একটা কণিকা বের করে এখানে টেবিলে রেখে দিল। বলে যে মাসুদ ভাই, আপনি কি এটা ভাববেন যে আমার এই চোখটা আসলে না, এটা আমি একটা পাথর দিয়ে চালাচ্ছি? আমি একেবারে সিরিয়াসলি বলতেছি যে আমি তখন আবেগ আপ্লুত, আমার চোখে পানি চলে আসছে
যে এই ছেলেটা তখন বলতেছে যে মাসুদ আপনারা কি মব বলেন আর কি এই নুরুল হুদাকে জুতা পেটা পড়েন, আমার চোখের মূল্য কি বলেন, কি হইল আপনি আমার চোখটা ফেরত। সেই লোক, তাহলে আপনি সেই বলতে লোকটা চাইছেন কিন্তু এই যে তাহলে আপনি বলতে একটু চাইছেন বলছি আপা, সেই লোকেরা কিন্তু এখন বলতেছে যে এরকম মব হবে, আমাকে গ্রেফতার করে নিয়ে যায়েন। বলেন আপনি কি জবাব